আসাটাই স্বাভাবিক যখন সে তার নিজের চোখ খুলে ঘন জঙ্গলে নিজেকে দেখতে পায়। অথচ এত কুচকুচে কালো গভীর জঙ্গলের মধ্যে যেখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার ডাকছে, কিন্তু এর মধ্যে হয়েও সে বিস্ময়কর ভাবে ভয় পাচ্ছে না। সে তো তার কক্ষে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তাহলে হঠাৎ করে সে কিভাবে এত জঙ্গলের মধ্যে চলে আসলো? তার নিজের এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? এই সম্পূর্ণ কনফিউজ হয়ে যায়, উঠে দাঁড়ায় এবং সামনের দিকে রাস্তা খুঁজতে থাকে। যদিও ভাগ্য ভালো জ্যোৎস্নারাত হবার কারণে আশেপাশে সবকিছু প্রায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সে সামনের দিকে হাঁটছে। রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময় তার মনে হচ্ছিল কেউ একজন তার পিছু করে আসছে, এবং সে পিছনে তাকাতেই হুশ করে কেউ আড়াল হয়ে যায়। একটা ছায়া দেখতে পায়, অন্য কিছু না। এখানে কি কেউ আছো? থাকলে আমার সামনে আসো, আমি বিপদে পড়ে গিয়েছি। কারো রেসপন্স পায় না এবং এক প্রকার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এবং সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। কিন্তু তারপরেও পাতার মচমচ আওয়াজ এক প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে দিচ্ছিল যে এখানে অবশ্যই কারোর উপস্থিতি আছে। তার পিঠে এক প্রকার ঠান্ডা বাতাস বইতে অনুভব করে এবং তৎক্ষণাৎ পিছনে আড়াল হয়ে যাবার কারণে কাউকে দেখতে পায় না। বললাম তো, এখানে যদি কেউ থেকে থাকো তাহলে ঠাট্টা করা বন্ধ করো। কেউ থাকলে সামনে এসে এভাবে মজা করার কোনো মানে হয় না। এবারও কোনো উত্তর পায় না। এক প্রকার বিরক্তিতা নিয়ে তে আবার হাঁটতে শুরু করে। সেই সময় সে বুঝতে পারলো লুকিয়ে থাকা লোকটি তার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু সে ঠিক সময় ঘুরে তাকাতেই যাবে তখন সে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তার উপরে উঠে বসে। তার মুখ দেখা যাচ্ছে না, সম্পূর্ণরূপে ঢাকা। এর চোখ বিক্ষিপ্ত হয়ে যায়। এমন সিচুয়েশন দেখে সে কোনো রিয়েক্ট করতে যাবে, এটার পূর্বে লোকটি তার গলায় কামড় দিয়ে বসে এবং তে চিৎকার করে ওঠে। এর ঘুম ভেঙে যায়। সে বিছানায় বসে পড়ে, এমনকি তার জোরে কণ্ঠ হয়তো বা নিস্তলা অবধি তার মায়ের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। কি রে, ঘুম থেকে উঠলি অবশেষে? এত ন্যাকামি করার কি আছে? ওইটা তো মাত্র একটা তেলাপোকাই ছিল। নিচ থেকে তার মা জোরে করে ডাক দেয়। সে হয়তো বা ভাবছে তার মেয়ে তেলাপোকা দেখে চিৎকার করেছে, যেটা প্রায় প্রতিদিনের নিত্যদিনের বিষয়। বিছানা থেকে উঠে যায় এবং আয়নার দিকে তাকিয়ে দেখতে পারে তার গলায় কামড়ের দাগ এবং সেখান থেকে রক্ত পড়ছে। তার সাথে এমন ঘটনা প্রায় সবসময় ঘটছে। তার সাথে এমন ঘটনার কারণ সে এখনো পর্যন্ত বুঝতে পারেনি। এরকম তো তার সাথে নতুন হচ্ছে না, অনেকদিন ধরেই হচ্ছে, প্রায় অনেক মাস ধরেই বলতে গেলে। যেখানে তে প্রতিদিন ঘুমায় ঠিকই, কিন্তু এক এমন এক উদ্ভট স্বপ্ন দেখে যেখানে কেউ তাকে গলায় কামড় দিচ্ছে এবং সকালে ঘুম থেকে উঠে সে সেই রকম কিছু একটা দেখতে পায়। এর মানে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি তার সাথে কেনই বা এমন হচ্ছে। আর কোনো দেরি না করে তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যায় নিচতলায়। ব্রেকফাস্ট করে কলেজে যেতে হবে। দোস্ত, জানিস তোকে আমি বলেছিলাম না একটা ছেলের গল্প যে সবসময় আমার স্বপ্নে চলে আসে, অনেকটা দেখতে একটু ভ্যাম্পায়ারের মতো। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, আজকেও তোর গলায় চুম্মা দিয়ে চলে গিয়েছে। দেখ, একটা জায়গায় বারবার কামড় লাগার কারণে কেমন স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। জানিস, ওর চেহারা আমি কিছুটা দেখেছি। আমি সবকিছু মিলিয়ে ওর একটা ছবি এঁকেছি, কিন্তু ভাই আমি ভাবিনি ও দেখতে এতটা হ্যান্ডসাম হবে। দোস্ত, তোর কি মাথা ঠিক আছে? তোর এসব বিষয়ে কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার, আর তুই ওর উপর স্লিপ করছিস। আরে না, ওইরকম কোনো ব্যাপার না। আসলে আমি আচ্ছা চল ক্লাসে যাওয়া যায়, এসব বিষয়ে মাথা না ঘামিয়ে। আমার মাথা গেছে গা, আমি জানি। জিমিন চোখ ঘুরায়, তখন দেখ তার কবজি ধরে টেনে তাকে ক্লাসরুমের ভিতরে নিয়ে যায়। ক্লাস চলছিল মনোযোগী পরিবেশে। যদিও জিমিন এক গ্রেফতার সঙ্গে লেকচার শুনছিল, তার পাশে বসে থাকাতে যেন সম্পূর্ণ অন্য জগতে হারিয়ে গিয়েছে। নোট খাতায় তার পেন্সিলের আকর থেমে থেমে চলছিল, যেন তার কল্পনায় কেউ লুকিয়ে আছে। জিমিন চোখ ঘুরিয়ে বিরক্ত হয়ে এর স্ক্র্যাচ খাতার দিকে তাকালো। তোর সমস্যা কি বলতো? বাড়িতে তো ফ্রি হয়ে থাকিস, এখন ক্লাসের মধ্যে এসব বাজে কাজ করার মানে কি? চোখ না তুলেই বলল, আরে দাঁড়া তো, একটু ফিনিশিং টাচ দিয়ে দেই এই ছবিতে। সে শেষ আঁচড়টা দিয়ে খাতাটা সোজা জিমিনের মুখের সামনে ধরলো, যেন তার কাছ থেকে প্রশংসা পাওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য। জিমিন চোখ সরু করে ছবিটির দিকে তাকালো। তোর সামনে তো আকাশ থেকে পরি রেডি হয়ে নেমে এসেছে, তাই না? সারাক্ষণ মাথায় শুধু এই মুখটাই ঘুরে বেড়াচ্ছে। আরে আগে বলবি তো হ্যান্ডসাম কিনা? হ্যান্ডসাম তো হতেই পারে, কিন্তু তোর মাথা গেছে গা, বুঝলি? প্রতিদিন কেউ এসে তোর গলায় কামড় দিয়ে বসিয়ে যাচ্ছে, আর তুই ওর নাম দিয়েছিস ভ্যাম্পায়ার। বাহ, এর থেকে ভালো গল্প হরর মুভিতেও হয় না। শোন, তুই এমন কিছু বিশ্বাস করছিস যেটা বাস্তবে এক্সিস্টই করে না, বুঝলি? বিরক্ত হয়ে খাতাটি বন্ধ করে তার পাশে রাখে। আচ্ছা ঠিক আছে, ভাবলাম হয়তো ভালো কিছু বলবি, কিন্তু তুই উপদেশের ঝুলি নিয়ে বসে আছিস। জিমিন গম্ভীর হয়ে বলল, তুই বুঝতে পারছিস না, তুই আস্তে আস্তে কল্পনার বাস্তব জগতের মধ্যে মিশিয়ে ফেলেছিস। এটা মজার কিছু না, এটা বিপজ্জনক। যেটা ঘটছে সেটা সিরিয়াসলি নে, আন্টিকে সবকিছু খুলে বল। মৃদু হেসে জানালার দিকে তাকালো, যেন তার কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি। ও সব দেখা যাবে পরে। জিমিন হতাশ হয়ে মাথা নাড়ায়। দেখ, তুই কার প্রেমে পড়েছিস সে বাস্তবে নেই, এটা তোর কল্পনা ছাড়া আর কিছু না। তুই নিজের ক্ষতি ডেকে আনছিস। কিন্তু কোনো উত্তর দিল না, সেজন্য নিজের একান্ত জগতে বন্দী হয়েছিল।
যেখানে কেউ তার সত্য না ভাবা কল্পনাকে বাস্তব বলে মনে করছে। বোর্ডের দিকে তাকিয়ে সে জিমিনের উপদেশ সম্পূর্ণভাবে উপেক্ষা করলো। হয়তো তার মনে কোনো রহস্য লুকিয়ে আছে, কিংবা হয়তো তে এমন কিছু অনুভব করছিল যেটা অন্য কেউ পারছে না। কলেজ শেষে বিকেলের মধ্যে তে বাড়িতে ফিরে আসে। লিভিং রুমে ঢুকতেই দেখতে পারে তার মা জিন ব্যস্ত হয়ে আছে কিছু গোছগাছ করছেন। তিনি সেজেগুজে প্রস্তুত হচ্ছেন, বোঝাই যাচ্ছে কোথাও বের হচ্ছেন। তে ব্রু কুচকে বলল, এখন আবার কোথাও যাচ্ছ? ব্যাগটা খামখেয়ালি ভাবে সোফাতে ছুঁড়ে ধাপ করে ডাইনিং টেবিলে বসে পড়লো। হাত মুখ না ধুয়ে খেয়ে বসার পুরনো অভ্যাসের মতো। জিন হালকা করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওর খালার বাড়ি যাচ্ছি, কিছু জরুরি কাজে, হয়তো বা রাত হবে আসতে, দরকার হলে সেখানেই থেকে যাবো। বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে নিয়ে বলে, মানে তুমি আবার আমাকে একা রেখে যাচ্ছ? ভয় পাবে কেন? তুমি তো ছোট না, আর বাইরে তো কেয়ারটেকার আছে। দরজা জানালা ঠিক করে বন্ধ করে রাখবি, কিছু হলে তাদের ডাকিস, কেমন? চুপ করে রইল। জিন এর মুখের দিকে তাকিয়ে হেসে বলল, রাতের খাবার রান্না করে রেখে গিয়েছি, ওভেনে গরম করে খেয়ে নিস। আমি যাচ্ছি, সাবধানে থাকিস। হ্যাঁ যাও। জিন মাথা নাড়িয়ে দরজা খুলে বের হয়ে গেল। তার চলে যাওয়ার শব্দ শুনলেও তেমন একটা পাত্তা দেয় না। খাবার মুখে দিতে দিতে তার মন অন্য কোথাও হারিয়ে গেল, যেন তার কল্পনায় লুকিয়ে থাকা রহস্য আবার তাকে ঘিরে ধরেছে। সন্ধ্যার দিকে তে তার রুমে বসে আছে। এখানে আসার আগে সে সম্পূর্ণ ঘর চেক করেছে সিকিউরিটি এর জন্য। পড়ার টেবিলে বসে আছে এবং নোটবুকে প্রতিবারই স্বপ্ন দেখা লোকটির দিকে এক পলকে তাকিয়ে আছে। জিমিনের কথা তার মনে পড়ে যায়, কিন্তু এখানে তে মনে হচ্ছিল যদি সে তার কল্পনাতেও যদি থাকে, তাহলে কেন প্রতিবার সে তাকে স্বপ্নে দেখে ঠিক একই মুখে, এবং প্রতিবার তার গলায় কামড় দিয়ে যায়, এবং এই কামড়ের দাগ বাস্তবেও তার গলায় থেকে যায়, আবার সন্ধ্যা হলে নেমে অদৃশ্য হয়ে যায়। এর হৃদয় ব্যথায় ফুপিয়ে ওঠে। লোকটা যদি তার স্বপ্নে থাকে, তাহলে কেন বাস্তবে নয়? কেন তাকে উত্ত্যক্ত করছে, তাকে ভেতর থেকে কাঁদিয়ে দিচ্ছে? সে যদি সত্যিকারের না হয়, তাহলে প্রতিবার কেনই বা সে তার স্বপ্নে আসে ঠিক একই রকম মুখ নিয়ে, যেটা তাকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করছে? তার এই প্রশ্নগুলো সবসময় তার মাথায় ঘোরাঘুরি করছে যখন সে এই ছবির দিকে তাকিয়ে আছে, যেটা সে তার নিজের হাতে অঙ্কন করেছে। আসলে তুমি কে, আমাকে বলবে তো? আজ জিমিন আমাকে পাগল বলে দিয়েছে। আসলেই তো আমি পাগল। তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে উত্ত্যক্ত করছে, এটা জানা সত্ত্বেও যে আমি তোমাকে বাস্তবে দেখার জন্য মরিয়া হয়ে আছি। আচ্ছা আমি মানলাম, তাহলে কেনই বা প্রত্যেকবার আমি তোমার মুখই স্বপ্নে দেখছি? এটা কি স্বাভাবিক? তার আঁকা ছবিটা মুখের সামনে ধরে এবং অশ্রু তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে। তুমি আমাকে উন্মাদ করে দিচ্ছ তোমার রূপের দ্বারা, তোমার কাল্পনিক অস্তিত্বের দ্বারা। আমি বিশ্বাস করি তুমি মানুষ না, কিন্তু একজন মানুষ হিসাবে আমার অনুভূতি তোমার বোঝা উচিত ছিল। আমি তোমার জন্য কেমন অনুভব করি। এক ফোঁটা অশ্রু গাল গড়িয়ে সে চিত্রে আঁকা সুদর্শন পুরুষের মুখে গড়িয়ে পড়ে। উঠে দাঁড়ায় তার বিছানার কাছে এবং তার নিজেকে স্টুপিড মনে হওয়াটাই স্বাভাবিক, কেননা যেহেতু সে নিজের সাথে কথা বলছে। কিন্তু সে জানে, সে নিশ্চিত এই বিষয়ে কিছু তো একটা আছে, কিন্তু সে কনফার্ম হয়েও ফিগার আউট করতে পারছে না। প্রতি রাতে তার গলায় এভাবে রক্তচোষা কালো দাগ, প্রত্যেক সময় একই ব্যক্তিকে স্বপ্নে দেখা, এটা কোনো ভ্রম হতে পারে না। আমি শুধু একবারই আশা করব, একটা বার তোমার সাথে কথা বলার জন্য। আমি জানি তুমি আমার কথা শুনছো, কিন্তু স্বপ্নেই হোক আমি তোমার সাথে একটা বার কথা বলতে চাই। দয়া করে আমাকে সেই সুযোগটা করে দিও। ড্রয়িংটি তার পাশে রেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। তার ডান চোখের পানি বাম চোখে গিয়ে সাক্ষাৎ হচ্ছে। রাত হয়তো বা 2টা নাগাদ এর চোখ খুলে যায়, কেননা তার অনুভব হচ্ছিল কেউ তাকে কক্ষের কর্নার থেকে দেখছে, এবং সে তৎক্ষণাৎ সেটা বুঝতে পেরে বিছানাতে বসে যায় এবং চারপাশে তাকাতেই দেখতে পারে কিন্তু এটা সত্যি যে এক লম্বা ফিগার তার মুখের দিকে তাকিয়ে আছে, যেটা ছায়ার মতো বোঝা যাচ্ছে। ওখানে কে? কোনো রেসপন্স পায় না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তাড়াতাড়ি বলে দাও এখানে কে আছো। এর কণ্ঠ বেশ দৃঢ় ছিল, কিন্তু ভেতরে এসে ভীততায় কাঁপছে। এখানে তার মা নেই যে সে চিৎকার করবে, এবং সম্পূর্ণ বাড়ি সাউন্ড প্রুফ হওয়ার কারণে সেটা বাইরে থেকে কেউ শুনতেও পাবে না। আমি বলছি কিন্তু না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি এক গভীর কণ্ঠ তার কথা কেটে উত্তর দেয়। এর উপর দিয়ে ঠান্ডা বাতাস বইতে থাকে। সেই ছায়াটি রুমের কোণা থেকে এক কদম করে অগ্রসর হতে থাকে এর বিছানার দিকে। তার মেরুদণ্ড শীতল হয়ে কাঁপছে। তুমি কে? এখন জিজ্ঞাসা করো আমি কে। লোকটার কণ্ঠ খুবই নমনীয় ছিল, এবং অবশেষে তার মুখ দেখলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে চমকিত হয়ে যায়, কেননা এটা আর কেউ না, তার ড্রয়িং করা ব্যক্তি যাকে সে সবসময় স্বপ্নে দেখেছে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায় এবং তার দিকে অগ্রসর হতে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা দুজন মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে চোখে চোখ রেখে। জংকুক, আমি যাকে তুমি স্বপ্নে দেখেছো তে, তার মানে আমার ধারণা সত্যি। আমি জানতাম আসলে তুমি বাস্তব, তুমি সত্যি আমার স্বপ্নে আসতে। তাহলে কেন এতদিন আসলে না, এভাবে সামনাসামনি দাঁড়ালে না? কেন বা তুমি শুধুমাত্র আমার কল্পনার জগতে আসতে আমাকে উন্মাদ করে দিয়ে চলে যেতে? চাইলে তো আর সবকিছু করা যায় না তে। তোমার তো আমার সম্পর্কে ভালো ধারণা হয়ে গিয়েছে যে আমি আসলে কে। তুমি হয়তো আমাদের জাত সম্পর্কে খুব ভালোভাবেই জানো যে আমরা কতটা নিচে নামতে পারি, আমাদের রূপ যেটা খুব বেশি ভয়ঙ্কর। আমি এতদিন আসতে পারিনি কেননা আমার নিজস্ব কোনো মানুষের রূপ ছিল না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে নিজের হাতে আঁকছো, আর যতক্ষণ না পর্যন্ত তোমার জীবন্ত চোখের পানি আমার ছবির উপর পড়ছে, ততক্ষণ না পর্যন্ত আমি আসতে পারিনি। মানে এটাই যে
ভ্যাম্পায়ার জাতির কোনো নিজস্ব মানুষের রূপ থাকে না, তারা ছায়ায় চলে, তারা প্রত্যেকজন দেখতে ছায়ার মতো, এক কালো ধোঁয়া। ঠিক আমিও সেই রকমতে। আমি কিভাবে পারবো তোমার সামনে আসতে যদি আমার কোনো নিজস্ব রূপই না থাকে? তুমি যদি আমাকে দেখতে না পাও? তুমি যখন আমার ঠোঁট আঁকতে আমি সেই ঠোঁট নিয়ে তোমার স্বপ্নে আসতাম, তুমি যখন আমার চোখ আঁকতে আমি সেই চোখই নিয়ে তোমার স্বপ্নে আসতাম। আমি দেখতে ঠিক তেমনই যেরকমটা তুমি আমাকে কল্পনায় মনে করো। মানে তোমার যে চেহারা, এটা কি সত্যিকারের না? না, এটা সত্যিকারের না। তুমি যেরকমটা আমাকে মনে করো আমি সেই রকমই দেখতে। তখন জঙ্কুকের সম্পূর্ণ মুখে হাত বুলিয়ে দেয়। তার অনুভূতি মানুষের মতো। তাহলে এখানে কেন জঙ্কুক বলছে সে দেখতে এইরকম যেরকমটা তে তাকে কল্পনা করে? মানে আমি কি এখনো কল্পনার জগতে আছি? না, তুমি বাস্তব জগতে আছো তে, সম্পূর্ণ জাগ্রত। আর আমি তোমার সামনে তোমার সাথে কথা বলছি যেরকমটা তুমি চাইছিলে, তুমি এতদিন অপেক্ষা করেছিলে। তোমার আঁকা ছবির মুখ থাকলেই তো হবে না, তোমার সামনে আসার জন্য তো আমার জীবনের প্রয়োজন, তোমার ছবিকে বাস্তব করার জন্য। আর যখন তোমার অশ্রু সেই কাগজের উপর পড়েছে আমি আমার মানুষের রূপের অস্তিত্ব পেয়েছি। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমার কিছুই মাথায় আসছে না। তোমার কোনো কিছু আসার দরকার নেই, আর কিছু আশাও লাগবে না, যতক্ষণ তুমি আমার সাথে আছো আর আমি তোমার সাথে আছি, আর তুমি আমার সাথেই থাকো, আমি এটাই চাই। তুমি বিশ্বাস করবে না তে আমি কেমনটা অপেক্ষা করেছি যে আমি কখন তোমার সামনে আসতে পারবো। হ্যাঁ, আমি ঘুমাই না, কিন্তু তোমার স্বপ্নে আমি সব সময় আসতাম। তোমার সাথে সরাসরি কথা বলার আমার খুব বেশি ইচ্ছা ছিল, তোমাকে বাস্তবে স্পর্শ করার, সেই অনুভূতি নেওয়ার যেটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। জঙ্কুক তে এর অশ্রু মুছে দিয়ে মুচকি হাসে। অন্যদিকে তে সম্পূর্ণ নির্ভয়ে তাকে জড়িয়ে ধরলে জঙ্কুক তার বাহু খুলে তাকে পরম আদরে আবেশে জড়িয়ে নেয় এবং চোখ বন্ধ করে নেয়। তে তার সম্পূর্ণ শরীর শীতল হয়ে যাওয়া অনুভব করে, যেটা সম্পূর্ণ স্বাভাবিক। কেননা যে তাকে জড়িয়ে ধরছে সে তো আসলে কোনো মানুষ নয়। তাহলে তুমি কেন আমার স্বপ্নে আসতে? কেনই বা আমাকে খুঁজে পেলে? কাহিনীটা বেশ জটিল জানো তো তে। আমি এসেছিলাম বাকি কয়েকটা ভ্যাম্পায়ারের মতো তোমার রক্ত খেয়ে তোমাকে মেরে ফেলে চলে যাব। আমি সেই দিন রাতে তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছিলাম, আমি তোমাকে স্পর্শ করেছিলাম। তখন স্বাভাবিকের মতো আমার দেহ ঠান্ডা ছিল না। তোমার বাহুতে আমার আঙ্গুল লাগার পরপরই আমার সম্পূর্ণ শরীর কেমন যেন উষ্ণ অনুভব করি, যেটা আমাকে সম্পূর্ণ দুর্বল করে দিয়েছিল। আমি সেখানে বসে থেকে সারা রাত পর্যন্ত তাকিয়েছিলাম। কেন আমার এমনটা হলো যেরকমটা আমার স্বাভাবিকভাবে অন্য সকলকে স্পর্শ করার পর হলো না? আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, আর সেটার উত্তর খুঁজতে খুঁজতে গিয়ে আমি কেন জানি তোমার উপর আকৃষ্ট হয়ে যাই। আমার নিজস্ব কোনো রূপ ছিল না, আমি সবকিছু ধীরে ধীরে করতে চেয়েছিলাম আমি বাস্তবে না থাকা সত্ত্বেও তুমি ঠিকই যেন আমার পছন্দ করো। এর জন্য আমার এতদিন সময় লেগেছে। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার জন্য উন্মাদ হয়ে গিয়েছি। আমি জানতাম তুমি বাস্তব, কেননা আমার থিওরি বলে তুমি আছো। যেহেতু আমি প্রত্যেকটা সময় আমার গলায় তোমার কামড়ের দাগ পেতাম। হ্যাঁ, শুধু কামড় দিতাম তোমাকে, কিন্তু জানো তো তে তোমার রক্তের স্বাদ আমি এখনো পর্যন্ত জানি না কেমন। মানে তুমি কি বুঝে? আমি যদি তোমার রক্তের স্বাদ নিতে যেতাম না তুমি সেখানেই মারা যেতে। ভুলে যেও না তুমি একটা সাধারণ মানুষ মাত্র। তারা দুজন জড়ানো ভেঙে দেয় এবং দুজন দুজনের দিকে তাকিয়ে ছোট একটা হাসি দেয়। কিছুটা খাটো হবার কারণে জঙ্কুকের বাঁকা হতে হইতে এর মুখোমুখি হবার জন্য, এবং জঙ্কুক তার সম্পূর্ণ চোখ ঘুরিয়েতে এর মুখ পড়তে থাকে এতে কিছু লেখা আছে কিনা। কিন্তু সেখানে শুধুমাত্র অনুভূতি ছাড়া আর কোনো কিছুই খুঁজে পায় না। এক অকৃত্রিম অনুভূতি, সেটা শুধুমাত্র তার জন্য, এমন একজনের জন্য সে আসলে মানুষ না, যার ভেতরে কোনো হৃদয় নেই, কিন্তু কিছু একটা তো আছে যেটা তাকে বারবার আকর্ষণ করছে তেয়ের উপর। তুমি আমাকে স্পর্শ করার পর অনুভব করো না, তাই না? আর আমি যদি সেই স্পর্শকে আরো গভীর করে দেই তাহলে কি হবে? এই ধীর কণ্ঠে জঙ্কুকের কবজি ধরে তার বৃদ্ধ আঙ্গুল তে এর নিচে ঠোঁটে নিয়ে ঘষতে থাকে। তাহলে তুমি আমাকে জ্বালিয়ে দিবে তে? আমি অবশ্যই চাইবো তুমি জ্বলে যাও, আঙ্গার হয়ে যাও, তারপরেও আমার শরীরের প্রত্যেকটা জায়গায় তোমার স্পর্শ পেতে চাই। কিন্তু এখানে তোমার বিপদ হবে তে। বুঝতে পারছো না যে পরিণতিটা কতটা ভয়ঙ্কর? তুমি আমাকে এক্ষুনি আটকে দাও। আমি অন্ধ জঙ্কু, আর আমি এরকমটা থাকতে চাই তোমার জন্য, যেখানে আমি তোমার সাথে আছি। তোমার প্রত্যেকটা শিরায় শিরায় শুধুমাত্র আমি প্রবাহিত হতে চাই। তোমার প্রত্যেকটা উষ্ণতার কারণ শুধুমাত্র আমি হতে চাই। তোমাকে আমি অনুভব করতে চাই জঙ্কু। জঙ্কুক আর কোনো কথা না বলে নিজের ঠোঁট তার সাথে বিধ্বস্ত করে দেয়, এবং যখন তে জঙ্কুকের গলায় জড়িয়ে ধরে এবং সে তখন তে এর গলায় টান দিয়ে শক্ত করে চাপ দিয়ে ধরে তাদের ঠোঁটের স্পর্শ আরো গভীর করার জন্য, এবং তে এতে কাশি দিয়ে উঠলে তাদের হয়ে যায়। এবং তখন জঙ্কুক আর কোনো কথা না বলে তেকে কোলে তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে তার পা জঙ্কুকের কোমর জড়িয়ে ধরে এবং তেকে তার নিজের সাথে মিশিয়ে ফেলে, এবং কোলে নেওয়া অবস্থাতে বিছানার উপর দুজন শুয়ে পড়ে। জঙ্কুক তে এর উপর, তে এর মুখের উপর থেকে চুল সরিয়ে দেয়। জঙ্কুক তার ফেসের প্রত্যেকটা জায়গায় তার স্পর্শ এঁকে দেয়। তার অবস্থান ছিল তে এর পায়ের মাঝখানে, আর দু হাত তে এর মাথার কাছে, এবং তাদের মুখ এতটাই কাছাকাছি যে তাদের নাক একসাথে স্পর্শ করছে, তাদের নিঃশ্বাস একসাথে মিশিয়ে যাচ্ছে। জঙ্কুক তে এর ঠোঁট আবার নিজের দখলে করে নেয় এবং তাকে গভীরভাবে
ভাবে স্পর্শ করতে থাকে। জঙ্কুকের হাতে এর উপর ভাগের স্পর্শকাতর জায়গায় বিচরণ করছে। তে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। তার মিষ্টি মিষ্টি শব্দে সম্পূর্ণ ঘর ভরে উঠছে এবং জঙ্কুক তাকে চুমু দেওয়ার কারণে সব মুখের শব্দ চাপা হয়ে যাচ্ছে তার মুখের ভেতর এবং তেমন একটা শোনা যাচ্ছে না। জঙ্কুক থেকে করা অবস্থাতে সে তার বোতাম খুলতে থাকে। তে তাকে সাহায্য করে। জঙ্কুক তে এর পায়ের মাঝখানে হাঁটু গেড়ে বসে যায় অর্ধেক খালি গায়ে এবং তে এর টপ উপরে করে দেয় এবং সে এতে কোনো বাধা দেয় না। জঙ্কুক তে এর দুটি কটন ক্যান্ডি চাপ দিতে দিতে এবং একসময় নাভির দিকে ঠোঁটের স্পর্শ আঁকতে থাকে। জঙ্কুক উপর করে তে এর দিকে দৃষ্টি করে, অনুমতি চাচ্ছে যাতে জঙ্কুক আরো নিচের দিকে যেতে পারে। তে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে অনুমতি দেয় এবং জঙ্কুক ধীরে ধীরে তে এর পরনে থাকা বাকি কাপড়গুলো খুলে নিচে মাটিতে ফেলে দেয় এবং তার মুখ নিয়ে রাখে তে এর স্পর্শকাতর জায়গায় আরো গভীরভাবে ভালোবাসার পরশ আঁকানোর জন্য। জঙ্কুকের স্পর্শ পেয়ে তে এর চোখে জল চলে আসে, কারণ তার 21 বছর বয়সে কোনোদিনও কোনো ছেলে তাকে এভাবে ভালোবাসার স্পর্শ দেয়নি। এইভাবে বসে কিছুক্ষণ কেটে যায়। জঙ্কুক তে এর স্পর্শকাতর জায়গা থেকে নিজের মুখ সরিয়ে নেয় এবং তে জঙ্কুকের সাথে মোটরসাইকেল রেসিং করতে শুরু করে। তাদের মধ্যে শুরু হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। সকাল যেন দুঃস্বপ্নের মতো শুরু হলো। তে দীর্ঘতিতে চোখ মেলে, চারিপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। তার বুক ধুকপুক করছে, যেন গত রাতের ঘটনাগুলো এখনো তার শরীরে শিকড় গেড়ে বসে আছে। মৃদু আলো জানালা দিয়ে ঢুকছে, নরম বিছানার চাদরে ছড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে নড়তে শুরু করে, কিন্তু শরীরে হালকা ব্যথা টের পায়। তার ত্বকে কালশিটে দাগ এবং ছোট ছোট কামড়ের চিহ্ন ছড়িয়ে আছে। ঠোঁটের কোণায় এক অজানা শিহরণ খেলে ওঠে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্পর্শ যেন সবকিছু তার স্পষ্ট মনে আছে। কিন্তু তার পাশে তাকাতেই বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। জঙ্কুক সেখানে নেই। সে দ্রুত উঠে বসে, উন্মাদের মতো চোখ ঘুরিয়ে পুরো ঘরটা খুঁজতে থাকে। জঙ্কুক? মৃদু স্বরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া নেই। ফের ডাকে, কিন্তু খানিকটা জোরে। জঙ্কুক, তুমি কোথায়? অস্পষ্ট গলায় কাঁপুনির ছাপ লেগে গেছে। এক সময় তার ঠোঁট কেঁপে উঠলো, হতাশায় গলা শুকিয়ে আসছে, চোখে অশ্রু জমে ওঠে। সে জানে জঙ্কুক তো এখানেই ছিল, তার স্পর্শ এখনো তার শরীরে বয়ে গেছে, কিন্তু এখন যেন মনে হচ্ছে সে কখনোই এখানে ছিল না। তখনই অপর পাশ থেকে তার মায়ের কণ্ঠ ভেসে ওঠে, তে এভাবে দেরি করলে তো ক্লাস মিস করবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আয়। তে দ্রুত কাঁপা কাঁপা হাতে চাদরটা টেনে তার নিজের শরীরে জড়িয়ে নেয়, চোখ মুছে ফেলে। আসছি মা। তার নিজের কণ্ঠে অকৃত্রিম স্বাভাবিকতা আনার চেষ্টা করছে। মায়ের পায়ের শব্দ ধীরে ধীরে সরে আসে। তে হালকা দীর্ঘ নিঃশ্বাস নেয়। সে বিছানা থেকে উঠে যায়, পা টিপে টিপে বাথরুমে ঢোকে, আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, গভীর দাগগুলো আড়াল করতে চায়, কিন্তু ত্বকের ওপর স্পষ্ট দাগগুলো আড়াল করা যেন অসম্ভব। জলের ধারা তার শরীর ছুঁয়ে নিচে নামতে থাকে। ঠান্ডা জল যেন প্রত্যেকটা স্মৃতিকে আবার জীবন্ত করে তুলছে। জঙ্কুক কেন চলে গেল? কোনো কথা না বলে, কোনো স্পর্শ রেখে না গিয়ে। অজানা শূন্যতায় তার বুক হাহাকার করে ওঠে। স্নান শেষে চুপচাপ পোশাক পরিধান করে নিচে নেমে আসে, চোখে যেন কাচের মতো নিথরতা। তার মা তখন নাস্তা তৈরি করছে। জানতেই পারছে যে তার মেয়ে কতটা ভাঙা। তোর কি শরীর খারাপ? জিনের চিন্তিত গলা ভেসে ওঠে। না মা, আমি ঠিক আছি। কিন্তু তে জানে সে আর কখনো ঠিক হবে না। কলেজের করিডোরে মুখোমুখি। সকালবেলা কলেজে পৌঁছানোর পর থেকেই তে স্বাভাবিক ছিল না। সে একদম চুপচাপ, যেন চিন্তার পাহাড় বয়ে বেড়াচ্ছে। জিমিন প্রথমে ভাবলো হয়তোবা ক্লান্ত বা অন্য কোনো সমস্যা আছে, কিন্তু ক্লাসের মধ্যে সে যখন নোটিস করলো তে এর চোখ লাল হয়ে আসছে, তখন আর চুপ থাকতে পারলো না। জিমিন ধীরে ধীরে তে এর পাশে এসে ফিসফিস করে বলল, তুই কি ঠিক আছিস? তে এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো, যেন কথাগুলো তার গলায় আটকে যাচ্ছে। তারপর ধীর কণ্ঠে বলে উঠলো, আমি ঠিক আছি। কিন্তু জিমিন এত সহজে হাল ছাড়ার মেয়ে না। সে তেকে খুব ভালোভাবেই চেনে। তুই ঠিক নেই, আমি দেখতেই পাচ্ছি। প্লিজ আমাকে বল কি হয়েছে। তে গভীর নিঃশ্বাস নিল, যেন নিজের অনুভূতিগুলো সামলানোর চেষ্টা করছে। তার ঠোঁট কেঁপে উঠলো, চোখের কোণে অশ্রু জমে উঠছে। সে আমাকে ব্যবহার করেছে জিমিন। জিমিন কপাল কুঁচকে তাকালো, যেন সে কিছুই বুঝতে পারছে না। সে কে? জঙ্কুক। জঙ্কুক মানে? সে তো আমাদের কলেজের কেউ না। আর তোদের মধ্যে কোনো কিছু কি ছিল? তে চোখ নামিয়ে নিল, হাতের আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরলো। সে ছিল, অন্তত আমি তাই ভাবতাম, কিন্তু এক রাতের জন্য ছিল, তারপর আর কোনো খোঁজ নেই। জিমিন অবিশ্বাস্য হয়ে তাকালো। এক রাত ব্যবহার করা, এই কথাগুলোর মানে কি হতে পারে? তুই বলছিস তোরা? ধীরে ধীরে মাথা ঝাঁকালো, তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। জিমিন কথা হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে কি বলা উচিত সে নিজেও জানে না। এর দুঃখ অনুভব করতে পারছিল, কিন্তু সে জঙ্কুকের ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আসলে তো সে জানে না যে জঙ্কুক কে, এবং তার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। কিন্তু জঙ্কুক, আমার কোনো কিছু মাথায় আসছে না। তে কি বলছিস? আর তোদের মধ্যে কি হয়েছে? দেখ, তোদের মধ্যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু যা হয়েছে খুব খারাপ কিছুই হয়েছে। আর সে তোকে রেখে চলে গিয়েছে, কিন্তু বিশ্বাস রাখ, সে যদি তোকে আসলেই ভালোবাসে সে ফেরত আসবে। সেটাই তো আমি জানি না জিমিন, আমি জানি না। সে হুট করে এলো, আমার জীবন এলোমেলো করলো, তারপর
তারপর চলে গেল। একবারও ফিরে তাকালো না। জিমিন তার বন্ধুর দিকে তাকিয়ে বুঝতে পারলো তে শুধু জঙ্কুকের চলে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে না, বরং সে সত্যিই অনুভব করছিল যে তাদের মধ্যে কিছু ছিল, কিন্তু এখন সে কেবল ফাঁকা হয়ে গিয়েছে। জিমিন ধীরে ধীরে তেয়ের কাঁধে হাত রাখলো। আমি জানি না তে, কিন্তু আমি তোর পাশে আছি যাই হয়ে যাক না কেন। এইটুকুই সে বলতে পারলো, কারণ সত্যি বলতে সে নিজেও জানে না, পুরোটা বোঝার চেষ্টা করছে। ছবির কালিতে মিশে যাওয়া অশ্রু। রাত গভীর, বাহিরে টপ টপ করে বৃষ্টি পড়ছে, যেন আকাশতে এর কষ্ট অনুভব করছে। ঘরটা নিস্তব্ধ, শুধু নিঃশ্বাস কান্নার শব্দ মিলেমিশে বৃষ্টির সাথে একাকার হয়ে গেছে। তে বিছানার এক কোণায় বসে আছে, তার হাতের মধ্যে শক্ত করে ধরা সেই ছবিটা, তার হাতে আঁকা জঙ্কুকের ছবি, একমাত্র স্মৃতি। চোখ থেকে গড়িয়ে পড়া নোনা জল ছবির উপর পড়তেই কাগজটা ধীরে ধীরে ভিজে উঠেছে। কালির লেখাগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমন ভাবে তে এর জীবনের স্বপ্নগুলো এক মুহূর্তে মুছে গিয়েছে। কেন তুমি আমার জীবনে এলে যদি শেষমেশ এভাবেই চলে যাওয়ার ছিল? তে এর দৃষ্টি ছবিটার দিকে আটকে আছে। হাতের আঙ্গুলগুলো ছবির ভেজে যাওয়া কাগজের উপর বুলিয়ে দিচ্ছে, যেন স্পষ্টের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছে। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তুমি বলেছিলে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন কোথায় তুমি জঙ্কু? গলার স্বর কেঁপে উঠলো, তার সাথে সাথে চোখের পানির ধারাও আরো গতি পেল। বালিশের পাশে রাখা ছবিটা ঝাপসা হয়ে যাচ্ছে। তে বারবার চোখ মুছছে, কিন্তু অশ্রু তো থামার নাম নিচ্ছে না। আমি তোমাকে আমার সবকিছু দিয়ে দিয়েছি, আমার বিশ্বাস, আমার হৃদয়, আমার আত্মা যেন তোমার সাথে চলে গিয়েছে। তাহলে কেন ফিরে এলে না একবার? কেন একবারও বলে গেলে না? কি ভুল ছিল আমার? তুমি কি একটু আমাকে মনে করো না জঙ্কুক? একটুও না? আমি তো প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা ভাবছি, তোমার ছোঁয়া, তোমার হাসি, তোমার সেই গভীর দৃষ্টি, সবকিছু। তুমি আমার জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে গেলে, একবারও ফিরে তাকালে না। এক রাতের মধ্যে সবকিছু শুরু এবং শেষ করে দিয়ে চলে গেলে। তুমি কি আমাকে এক রাতের জন্য চেয়েছিলে? আমি তো সেটা চাইনি, আমি তো চেয়েছিলাম তোমাকে আমার পুরো জীবনের জন্য। ছবিটার উপরে তে এর চোখের অশ্রু পড়তেই কালি পুরোপুরি মুছে যেতে লাগলো। তে এর হাত কাঁপতে লাগলো, যেন জঙ্কুকের শেষ অস্তিত্বের চিহ্ন সে মুছে দিচ্ছে তার জীবন থেকে। এক বিকট আর্তনাদ বেরিয়ে এলো তার গলা থেকে। তুমি যদি সত্যি আমাকে কখনো ভালোবেসে থাকো, তাহলে একবার ফিরে এসো, শুধু একবার। আমি তোমাকে দোষ দেব না, আমি শুধু জানতে চাই কেন। কিন্তু ঘর নিস্তব্ধ, এর উত্তর দেওয়ার মতো কেউই নেই। শুধু বৃষ্টি, শুধু আধার আর তের নিঃসঙ্গ কান্না। রাত গভীর, জানালার ফাঁক গলে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকছে। তে গভীর ঘুমে আচ্ছন্ন, চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর চিহ্ন। কিন্তু হঠাৎই এক অজানা শীতল অনুভূতি তার শরীর বয়ে নেমে এলো। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হলো তার। ভ্রু কুঁচকে সে ধীরে ধীরে চোখ খোলে। কক্ষের কোণায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, হাওয়ার মতো নিঃশব্দ, কিন্তু তার উপস্থিতি এতটাই প্রবল যে তে সঙ্গে সঙ্গে চিনে ফেললো। সে নিঃশব্দে তাকিয়ে আছে, ঠোঁটের কোণায় সেই পরিচিত বাঁকা হাসি। তে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, বিছানা থেকে উঠে ছুটে গেল তার দিকে, শক্ত করে জড়িয়ে ধরলো তাকে, যেন একবার ছেড়ে দিলে জঙ্কুক আবার অদৃশ্য হয়ে যাবে। তার গলা বুঝে আসছিল, চোখে অশ্রু জমে উঠলো। তুমি কেন এভাবে চলে গেলে? কেন আমাকে একা রেখে চলে গেলে? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, জানো আমি কতবার তোমাকে ডেকেছি। শক্ত করে ঘুষি মারতে লাগলো। জঙ্কুক হেসে উঠলো, সেই চিরচেনা নিঃসঙ্গ রসিক হাসি। তুমি কি একটা দিনও আমাকে ছাড়া থাকতে পারোনি? আগে পারতাম, কিন্তু এখন আর পারছি না। এখন তুমি ফিরে এসেছো, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সারাদিন কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কত পাগলের মতো খুঁজেছি। তে ক্ষিপ্ত হয়ে বললে। জঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ভ্যাম্পায়ার তে, দিনের আলো আমাদের জন্য না, আমরা রাতে ছায়ায় চলি এবং অপেক্ষা করি কখন অন্ধকার নেমে আসবে। আমি প্রায় 1000 বছর ধরে বেঁচে আছি, তুমি একজন সাধারণ মানুষ যার জীবন মাত্র দশকের। তে এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর গভীরভাবে জঙ্কুকের চোখের দিকে তাকায়। তারপরেও আমি তোমার সাথে থাকতে চাই, তে বলল দৃঢ় কণ্ঠে। জঙ্কুকের হাসি মিলিয়ে গেল, তার চোখে গভীর লালাভ আভা জ্বলে উঠল। একজন মানুষ আর একজন ভ্যাম্পায়ার কখনোই একসাথে থাকতে পারে না তে। তোমার গরম রক্ত আমাকে প্রতিনিয়ত প্রলুব্ধ করবে। আমি তোমার শরীরের প্রত্যেকটা বিন্দু রক্ত চাইবো, আর আমি যদি এক মুহূর্তের জন্য আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাহলে তোমার কি হবে? তাহলে আমাকে বদলে দাও। আমি আর মানুষ থাকতে চাই না, আমি চাই তোমার মতো হতে, যাতে আমি তোমার সাথে চিরকাল থাকতে পারি। ব্যাপারটা এতটা সোজা নয় তে। তোমরা মানুষ কতটা ভাগ্যবান তুমি জানো? তোমাদের জীবন কত ছোট, তোমরা আনন্দ ফুর্তি করো, তারপর মাটির সাথে মিশে যাও। কিন্তু জানো একজন ভ্যাম্পায়ারের জীবন কতটা অভিশপ্ত? আমরা 1000 বছর ধরে বেঁচে থাকি, কেউ আবার অমর হয়ে থাকে। আমরা সবাই চাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, ঠিক তোমাদের মতো। কিন্তু জানো তো তে, আমরা পারি না। আমাদের বিরক্ত লেগে গিয়েছে আমাদের জীবনের উপর। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে হয়তোবা আমি তোমাকে পেয়েছি আমার জীবনে পরিপূর্ণ করার জন্য, কিন্তু তুমি আমার জন্য ভুল। আমি তোমার জন্য অভিশপ্ত। তুমি মানুষ আর আমি নরজীব। আমাদের মধ্যে উঁচু দেয়ালতে প্রকৃতি আর খেলাপ যাওয়া সম্ভব না। আমি আর নিজেকে মূল্য দিতে চাই না, আমি শুধু তোমাকে আর তোমাকেই মূল্য দিতে চাই। তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে আমার জীবন পার করতে চাই। যাই বিপদ হয়ে যাক না কেন, আমি তোমাকে ভালোবাসতে চাই আমার মতো করে। কিন্তু এর জন্যতে তোমাকে কঠিন ধাপ
পার করতে হবে। তুমি কি পারবে কি মানুষ হিসাবে? এটা অসম্ভব। তুমি শুধুমাত্র বলো আমাকে কি করতে হবে, আমি সবকিছু করতে রাজি আছি জঙ্কুক। জঙ্কুক কিছুক্ষণ নীরব রইলো, তারপর ধীরে ধীরে তেয়ের দিকে ঝুঁকে এলো। তার ঠোঁট তেয়ের কানের কাছে এলো, গলার নিচে ঠান্ডা নিঃশ্বাস ছুঁয়ে গেল তেয়ের গায়ে। এরপর সে ফিসফিস করে বলল, তুমি ভ্যাম্পায়ার হতে পারবে, কিন্তু এর জন্য আমার সন্তান নিয়ে তোমার গর্ভধারণ করতে হবে। তে হতবিম্ব হয়ে জঙ্কুকের চোখের দিকে তাকালো, কিন্তু পরবর্তী মুহূর্তে সেও মুচকি হাসছে।